নানক 25 তারিখে যে স্টেটমেন্ট দিয়েছে পিএম অফিসের সামনে, যে বিদ্রোহীদের সাথে প্রধানমন্ত্রীর আন্তরিক আলাপ হয়েছে, আমি একদম কোট করলাম, নানক এই শব্দটাই ব্যবহার করেছে। বিদ্রোহীদের সাথে প্রধানমন্ত্রীর সঙ্গে আন্তরিক আলাপ আলোচনা হয়েছে, এবং তিনি আবার বললেন যে এই আন্তরিক আলাপ আলোচনার ভিত্তিতে বিডিআর কে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। পিলখানা থেকে যেমন তোরাবালি দুবাইতে কথা বলেছে ওই সময় 25 এবং 26 তারিখে, তারপরে পিলখানার ভেতর থেকে প্রধানমন্ত্রীর অফিসে কথা বলা হয়েছে, প্রধানমন্ত্রী সেখানে। এটা আবার মনিটর ইন্টারসেপ্ট করেছে র্যাবেরই একজন অফিসার। তো সাক্ষী প্রমাণ যথেষ্ট আছে প্রধানমন্ত্রীকে ইমপ্লিকেট করার জন্য, কারণ এর মাস্টার মাইন্ড হলো প্রধানমন্ত্রী। বললাম যে আপনি তো আওয়ামী লীগ করেন, তো বলেন কেন উনি মারা গেলেন। বলে এটা তো বলতে পারবো না। আমি তো শুনেন, জীবনে চাকরি করবেন করেন, কিন্তু কখনো কারোর সাথে ব্যক্তিগত রেষারেষিতে যাবেন না। আর যদি ব্যক্তিগত রেষারেষিতে যান, ভবিষ্যৎ পরিণাম কিন্তু এই যে শেখ মুজিবুর রহমান সাহেবের যেটা ঘটেছে, কারণ জেনে হোক না জেনে হোক কতিপয় মেজরের সাথে ব্যক্তিগত রেষারেষিতে গিয়েছিল। এখানে সেনাবাহিনীর যে তদন্তটা হয়েছে, সেই তদন্তে আসলে তদন্তটা মেইনলি ডিপেন্ডস on the statement given by the BDR soldier, DADs এবং various ranks and অন্যান্য যারা আছে তাদের উপর ভিত্তি করেই ওখানে এসছে। ওখানে ধরেন আপনার লেভেলটা ওইভাবে তদন্ততে একদম স্পেসিফিক্যালি বলা নাই যেখানে শেখ হাসিনা জড়িত, মানে ওই উপরের লেভেলটা নাই, কিন্তু ব্যারিস্টার তাপসকে ডাকা হয়েছে, মানে এটা প্রকারান্তরে বুঝিয়ে দেওয়া হয়েছে তদন্ত আদালতের মাধ্যমে যে এই তদন্তের কারা কারা কোঅপারেট করেনি সাক্ষী দেওয়ার জন্য। তো আলটিমেটলি সেখান থেকেই মানে স্পষ্ট চলে আসে, কারণ যে সমস্ত সাক্ষীরা একদম স্পষ্ট বাই নেম, ফজলিনুর তাপস এবং আরেকজন সংসদ সদস্য মোচওয়ালা, চশমা পরে, ঠিক এইভাবে ডিসক্রাইব করেছে, সেটা আমি ধরে নিতে পারি এটা হয়তো শেখ সেলিম অথবা নানক, এই দুজনের একজন হবে। কিন্তু তাদের স্টেটমেন্টটা কিন্তু আমার কাছে এখনো আছে যে তারা ঠিক ঘটনার কিন্তু সেই স্টেটমেন্টটা থেকে শেখ হাসিনার নাম বাদ পড়েছে, তাহলে সেই স্টেটমেন্টটা কতটা গ্রহণযোগ্য, মানে গ্রহণযোগ্যতা পাবে? না না, শেখ হাসিনার নাম তো ধরেন আপনার তাপসকে টানলে না, টানার পরে তো বোঝা যাবে। এখানে কিন্তু একটা জিনিস, মানে এটা কিন্তু একটা চেইন স্টেটমেন্ট, যেটা হ্যাঁ আপনি এটা ঊর্ধ্বমুখী চেইন, তো সেই চেইনটাকে স্টপ করা হয়েছে। এখানে দেখেন আপনি, নানক 25 তারিখে যে স্টেটমেন্ট দিয়েছে পিএম অফিসের সামনে, যে বিদ্রোহীদের সাথে প্রধানমন্ত্রীর আন্তরিক আলাপ হয়েছে, আমি একদম কোট করলাম, নানক এই শব্দটাই ব্যবহার করেছে। বিদ্রোহীদের সাথে প্রধানমন্ত্রীর সঙ্গে আন্তরিক আলাপ আলোচনা হয়েছে, এবং তিনি আবার বললেন যে এই আন্তরিক আলাপ আলোচনার ভিত্তিতে বিডিআর কে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। তো যারা খুনিদের সাথে প্রধানমন্ত্রীর আন্তরিক আলাপ হয় কি করে? আর প্রধানমন্ত্রী 26 তারিখে ভাষণ দিলেন সেনাবাহিনী এমপ্লয় করার জন্য, উনি 25 তারিখে ভাষণ দিলেন না। হলি আর্টিজানে যখন অপারেশন গিয়েছিল, সেটা কি আলাপ আলোচনা শুরু করেছিল? নানক, সেলিম, তাপস, তাদের পাঠানো হয় নাই কেন? হলি আর্টিজানে কমান্ডো পাঠানো হয়েছিল কেন? প্রধানমন্ত্রী তো আলাপ আলোচনার মাধ্যমেই নাকি সবকিছু শেষ করে। তো শেখ হাসিনা সেখানে হলি আর্টিজানে নানক, সেলিম, তাপসকে পাঠায় নাই কেন আলাপ আলোচনা? তার মানে উনি ভালো করেই জানেন বিদ্রোহ বা সশস্ত্র ব্যক্তির সাথে কিভাবে ডিল করতে হয়। এই আন্দোলনের সময় উনি সশস্ত্র লোককে গুলি করার অর্ডার দিয়েছে না? তাহলে বিডিআর এর এখানে যেখানে বলা হচ্ছে তারা অস্ত্র নিয়ে রিভোল্ট করেছে, তো সেই রিভোল্ট কি আপনার আলাপ আলোচনার মাধ্যমে হয়?
এটা তো প্রধানমন্ত্রীর নির্দেশ হয়েছে। প্রধানমন্ত্রীর সাক্ষী কি লাগবে? প্রধানমন্ত্রী সেনাপ্রধানকে এনে সামরিকভাবে অপারেশন যেন না করতে পারে তার জন্য তাকে এক প্রকার গৃহবন্দী করে তার অফিসে রেখে দিয়েছে। প্রধানমন্ত্রীকে সম্পৃক্ত করার জন্য এর চেয়ে বেশি কিছু সাক্ষী দরকার নাই তো। প্রধানমন্ত্রীর দায়িত্বই হলো ভিতরের ঘটনাটা কি বলেছে, কারণ হ্যাঁ এখানে যে বলা হয়েছে কিছু লোকজনকে পার করে দিয়েছে একটা মাইক্রোবাসে করে, আপনি মনে হয় নাম্বার প্লেটের কথা বলেছিলেন সেদিন আমার অনুষ্ঠানে। না, ওই নাম্বার প্লেটটা হলো আমাকে যে গুম করা হয়েছিল সেখানে কিন্তু মাইক্রোবাস যে ছিল প্রতিরক্ষা বাহিনীর একটা গাড়ির নাম্বার প্লেট আমি গাড়ির ভেতর থেকে আমি দেখেছি, কিন্তু বাইরে লাগানো ছিল সিভিল নাম্বার, নরমাল যেটা ঢাকা মেট্রো যেরকম লেখা থাকে আর কি। মাইক্রোবাস দিয়ে যে ওই যে খুনিদেরকে বের করা হয়েছে এরা মানে কোন দেশে, এটা কিন্তু আপনার মাইক্রো আছে একটা, অ্যাম্বুলেন্স আছে একটা, এই অ্যাম্বুলেন্স গুলো দিয়ে কিন্তু বেশ কিছু লোক, ভেতরের লোক বাইরে গেছে, বাইরের লোক ভেতরে এসেছে। এগুলোর কিন্তু আপনার এই রিপোর্ট গুলো আছে। যারা ভেতরে এখানে অ্যাক্টিভ ছিল, সশস্ত্র অবস্থায় ছিল, এগুলোর কিছু লোক বাইরে চলে গেছে। এবং তো আর ওইখানে কথা আছে, সবচেয়ে ইন্টারেস্টিং হলো বিডিআর এর, দেখেন আমি টেলিফোনে আমার এলাকার লোকের সাথে একটা কথা বললাম, সেইটা টিভিতে টুইস্ট করে সেটা প্রকাশ করে কেটে কেটে প্রকাশ করে আমার বাসায় মিডনাইটে রেড করে আমাকে অ্যারেস্ট করা হলো। কিন্তু 25 এবং 26 তারিখে পিলখানা থেকে যেই সমস্ত সৈনিকরা সরকারের বিভিন্ন এমপি মন্ত্রী নেতা এমনকি দুবাইতে কথা বলেছে, তার কোনো কল রেকর্ড আপনারা পেয়েছেন? এটা কিন্তু সরকারের হাতে ছিল, সরকার সেটা প্রকাশ হতে দেয়নি। কিন্তু কিছু কিছু দেশপ্রেমিক ব্যক্তি এই কল রেকর্ড গুলো আবার কপি করে রেখে দিয়েছে। আমি জানি এই কল রেকর্ড গুলো আছে। পিলখানা থেকে যেমন তোরাবালি দুবাইতে কথা বলেছে ওই সময় 25 এবং 26 তারিখে, তারপরে পিলখানার ভেতর থেকে প্রধানমন্ত্রীর অফিসে কথা বলা হয়েছে, প্রধানমন্ত্রী সেখানে। এটা আবার মনিটর ইন্টারসেপ্ট করেছে র্যাবেরই একজন অফিসার। তো সাক্ষী প্রমাণ যথেষ্ট আছে প্রধানমন্ত্রীকে ইমপ্লিকেট করার জন্য, কারণ এর মাস্টার মাইন্ড হলো প্রধানমন্ত্রী। কারণ সেনাবাহিনীর প্রতি তার একটা ক্ষোভ আছে। উনি সবসময় মনে করেন ওনার বাবাকে, ওনার পরিবারকে সেনাবাহিনী হত্যা করেছে। উনি মনে প্রাণে কোনোদিনই সেনাবাহিনীকে পছন্দ করে না। এবং এই ঘটনা সম্প্রতি কিছু আরেকটা প্রশ্ন আমি একটা জিনিস বলি, এই যে সাম্প্রতিক সময় যখন আপনার ছাত্রদের আন্দোলন চলছিল, কোটা বিরোধী আন্দোলনে, প্রধানমন্ত্রী কোন একটা অনুষ্ঠানে কিন্তু মুখ ফসকে বলে ফেলছিল, আমি জানি আর্মি কি করতে পারে। এই শব্দটা কিন্তু প্রধানমন্ত্রী উচ্চারণ করেছিল। এটা কিন্তু তার মনের ভিতরে, সেই যে তার বাবা মাকে হত্যা করেছে সেনাবাহিনীর সদস্যরা, কতিপয় সদস্যরা হত্যা করেছে, সেটা কিন্তু উনি এখনো ভুলতে পারে নাই। এখনো বর্তমান সেনাবাহিনীকে উনি সেই অতীতের কর্মকাণ্ডের জন্য এখনো মনে মনে ঘৃণা করে। এবং এখনো এই যে তাদের এই যে হত্যাকাণ্ডের যে জিঘাংসাটা, এটা কিন্তু ওইটারই বহিঃপ্রকাশ। সেই তাপসেরও নিকটজন হারিয়েছে। তারা কিন্তু এই যে এই ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত হয়েছে কিন্তু ওই একটা আক্রোশ থেকে। জি, আপনি একটা কি যেন বলছিলেন? যে আমি জিজ্ঞেস করতে চেয়েছিলাম, পরবর্তীতে আমরা দেখছি খালেদা জিয়া তারপরে মানে যে তারেক রহমানকে মানে ইয়ে করার, সম্পৃক্ত করার বা এটা তারা করেছে এরকম একটা নাটক সাজানোর একটা পরিকল্পনাও দেখেছি, বা এরকম বলা হয়েছিল কোনো কোনো জায়গায়। শুনেন, এই সরকার তো সবসময় নাটক করছে, এটা নাটক নাটিকার সরকার ছিল। আমি একটা সিম্পল উদাহরণ দেই। আমাকে যখন ডিবি এবং ডিজিএফআই অ্যারেস্ট করে নিয়ে যায় ডিবি অফিসে, সেখানে নিয়ে আমাকে দিয়ে একটা 164 করাবে যে তারেক রহমান আমাকে এই মানে ধ্বংসাত্মক কাজ করতে দিয়েছে বলে একটা তারা লিস্ট তৈরি করেছিল, একটা স্টেটমেন্ট তৈরি করেছিল। এই ঘটনাটা ওই ডিবিরই একজন ইন্সপেক্টর, দেশপ্রেমিক ইন্সপেক্টর বলবো, সে রাতে এসে আমাকে বলে দিল যে স্যার আপনাকে দিয়ে কিন্তু একটা 164 করাবে, এটা টাইপ হয়ে গেছে, আপনি কিন্তু স্যার এটা করবেন না।
তা বললাম ঠিক আছে আসুক। কিন্তু পরের দিন যখন ডিবির এডিশনাল এসপি আমার সাথে কথা বলে, তখন সে বললো যে কালকে আমরা আপনাকে নিয়ে যাব 164 করার জন্য। ইয়েস, নিয়ে যান, অসুবিধা নাই। তবে আপনাকে একটা গল্প বলি। তখন আমি বলেছিলাম যে বলেন তো, শেখ মুজিব তো এত বড় নেতা ছিল, তারপরেও উনি কেন এইভাবে মারা গেলেন? ওনার তো এইভাবে মারা যাওয়ার কথা ছিল না। বলে কারণ তার আগে ওই পুলিশ অফিসার আমাকে মানে গর্ব করে বলল, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের অমুক হলের কি সম্পাদক পদে ছিল, তার বাবা জেলা আওয়ামী লীগের সভাপতি। এগুলো ওই পুলিশ এডিশনাল এসপি কায়সার রিজভী কোরাইশি, আমাদের যে মহাসচিব আছেন ফখরুল আলমগীর, ওনার জেলারই সভাপতি ছিল কায়সার রিজভী কোরাইশির বাবা। তো উনি গর্ব করে এগুলো বললো। তখন আমি তাকে বললাম যে আপনি তো আওয়ামী লীগ করেন, তো বলেন কেন উনি মারা গেলেন? বলে এটা তো বলতে পারবো না। আমি তো শুনেন, জীবনে চাকরি করবেন করেন, কিন্তু কখনো কারোর সাথে ব্যক্তিগত রেষারেষিতে যাবেন না। আর যদি ব্যক্তিগত রেষারেষিতে যান, ভবিষ্যৎ পরিণাম কিন্তু এই যে শেখ মুজিবুর রহমান সাহেবের যেটা ঘটেছে, কারণে জেনে হোক না জেনে হোক কতিপয় মেজরের সাথে ব্যক্তিগত রেষারেষিতে গিয়েছিল। তো আমারও রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাকে হজম করতে পারেন, যেটা আপনারা পারবেন না, তাহলেই আমাকে দিয়ে অন্য কিছু করার চিন্তা করেন। আদারওয়াইজ আমাকে দিয়ে কিন্তু অন্য কিছু করতে পারবেন না। তো সেই দিন কি হলো, রাত 11:30টার সময় এই কায়সার রিজভী কোরাইশি এসে আমাকে ঘুম থেকে তুলে বলে যে ভাইজান, আমরা তো বলেছিলাম কালকে আপনাকে 164 করবো, বাট উই হ্যাভ চেঞ্জ আওয়ার ডিসিশন। আমরা আপনাকে দিয়ে 164 করবো না, কালকে আমরা আপনাকে কোর্টে চালান দিয়ে দিব। সো দ্যাটস হাউ ইট গট ফিট। মানে এটা তারা করতে পারেনি বা করেনি, কারণ আমি এক প্রকার হুমকি দিয়েছিলাম তাদের যে তোমরা যদি এটা করো, এর কনসিকুয়েন্স কিন্তু ভালো হবে।